আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। চারিদিকে কেমন গুমোট ভাব, ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে আশপাশ। দূরের কোনো স্থান থেকে নিশাচর পাখিটা ডেকে উঠছে বারবার। এমতাবস্থায় একটুও ভয় পাচ্ছে না পরী। অন্ধকার যেন পরীর সাহস আরও বাড়িয়ে দেয়। হারিকেনের আলো চারিদিক কিঞ্চিত আলোকিত করেছে। কাঠের ছোট জলচৌকির উপর শায়ের খাবার রেখেছে পরী, কিন্তু শায়ের নেই। সে হয়তো কলপারে গেছে ভেবে পরী দাঁড়িয়ে আছে। জুম্মানকে দিয়ে যে কথা জানতে চেয়েছিল তা সে এখন নিজেই জিজ্ঞাসা করবে বলে মনস্থির করল পরী। তাই সে শায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শায়ের এসে খেতে বসে পড়ল। সারাদিন না খাওয়া সে, তার উপর আখিরের বলা কটু কথাগুলো সহ্য হয়নি ওর। মাথা গরম আছে। কারণে অকারণে আখির ওকে কথা শোনায়। কারণটা শায়ের বেশ বুঝতে পারে। জমিদার আফতাব শায়েরকে একটু বেশি বিশ্বাস করে। শায়ের পরামর্শগুলোকে একটু বেশি গুরুত্ব দেন তিনি, যা আখির একটুও পছন্দ করে না। তাই সব সময় সে ওত পেতে থাকে কিভাবে শায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায়। আর সে সুযোগ আজকে সে পেয়েই গেছে। পালককে উদ্দেশ্য করে অনেক কিছুই শায়েরকে বলেছে, আর শায়ের চুপ করে শুনে গেছে। তাই সে রাগ ঝেড়েছে কুসুমরূপী পরীর উপর। কিন্তু শায়ের এখনো টের পায়নি যে ওর সামনে পরী দাঁড়িয়ে আছে। পরী নিজেও উপস্থিতি জানান দেয়নি, কিন্তু খাওয়ার মধ্যেই শায়ের চোখ পড়ল একজোড়া কোমল পায়ের দিকে। ফর্সা পা জোড়ায় ভারী নূপুর চকচক করছে হারিকেনের লাল আলোতে। যদিও ওর সামনে দাঁড়ানো রমণীটির মুখ ঢাকা, তবুও শায়ের মস্তিষ্ক ভয়ের আশঙ্কা পেল। সে বুঝে গেল এই রমণীটি কুসুম নয়। খাওয়া ফেলে ছিটকে দূরে সরে এলো শায়ের। আচমকা শায়েরকে দাঁড়াতে দেখে পরী কিছুটা কেঁপে ওঠে। সেও দুপা পিছিয়ে যায়। শায়ের থমথমে গলায় বলল, কেন এসেছেন আপনি? আপনি জানেন না আপনার উপস্থিতি প্রতিটা পুরুষের জন্য বিপজ্জনক? চলে যান এখান থেকে, অন্দরে ফিরে যান তাড়াতাড়ি, না হলে আমার বিপদ। এক মুহূর্তের জন্য পরী থমকে গেল। সব পুরুষের জন্য ও বিপজ্জনক কথাটা তীরের মতো বিঁধল পরীর মনে। সেখান থেকে বের হয় অদৃশ্যমান তাজা রক্তস্রোত। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি তো পালক আপা। বাকিটুকু বলতে পারল না পরী। তার আগে শায়ের ওকে আটকে দিয়ে বলে, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি যান, যার সামনে ইচ্ছা যান, কিন্তু আমার সামনে আসবেন না। এখন অন্দরে ফিরে যান। পরী আর দাঁড়ালো না, দৌড়ে চলে আসে। আসার সময় পায়ে ব্যথা পায় সিঁড়ির সাথে ধাক্কা লেগে। সেটা কোনো ব্যথা নয় পরীর, মনে যে রক্তক্ষরণ হচ্ছে তাতে আরো বেশি কষ্ট হচ্ছে পরীর। নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দিল সে। ঘরের এক কোনায় গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলতে লাগলো, আপা, আমি কি সত্যি সব পুরুষকে বিপদে ফেলাই? তুমিও তাই বিশ্বাস করো? কই, আমি ওই দিন না থাকলে তো আব্বা আর সবাই মিল্লা কানাই কাকার হাত কাইটা ফেলাইতো। আমিই তো বাঁচাইছি তারে। তারপরও ওই লোকটা কেন কইল ওই কথা? আমি কি সবার শুনি নাকি? আমি কি কারো প্রিয়জন হমু না কোনো দিন? আপা, তুমি তো রাখাল রে পাইছো, আমি কি অমন কাউরে পাবো না? নিজের মন মতো বকবক করতে করতে পরী মেঝেতেই ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙে তখন উঠে বসে সে। বেলা কতটুকু হলো তা বোঝার জন্য বাইরে এলো। দোতলায় দাঁড়িয়ে পরী দেখতে পেল মালা হারিকেন হাতে কলপারের দিকে যাচ্ছে। পরী অবাক হয়ে গেল, এই সময় ওর ঘুম ভেঙেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে নিজেও গেল অজু করতে। ফজরের নামাজ পড়ে পরী আর ঘুমোলো না। অন্দরের উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কুসুম ভোরেই ঘুম থেকে ওঠে। আজও তার ব্যতিক্রম হলো না। সে চোখ কসলাতে কসলাতে উঠে পরীকে দেখে চমকে গেল। পরীর দিকে এগিয়ে এসে বলল, পরী আফা, আপনি এত সকাল সকাল উঠছেন, আমার তো বিশ্বাস হইতাছে না। বকর বকর না কইরা সামনে থেকে সর। তুই আজ আমার সামনে আইবি না, আর যদি আসোস তাহলে ওই পানিতে তোরে চুবামু। রাতের রাগটা পরী কুসুমের উপর ছাড়ল। কুসুম বেচারি কিছুই বুঝল না।
এই সকালে সে তো কিছুই করেনি, তাহলে এভাবে বলল কেন পরি? এই সকালে কারে শুভাবি পরি? নারী কণ্ঠস্বর পেয়ে ঘাড় ঘুরালো পরি। চোখের সামনে রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেল। ঝাপটে ধরল বোনকে কাছে পেয়ে। খুশিতে রূপালীও আগলে নিল আদরের ছোট বোনকে। কিছুক্ষণ দু বোন আলিঙ্গন করে তবে শান্ত হলো। পরি হাঁক ছাড়ল, আম্মা, ও আম্মা যান, আপনি কই? দেখেন কে ডাইছে। নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা। রূপালীকে দেখে সেও চমকে গেল। রূপালী মালাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? শরীর ভালো তো? ভালো। তো জামাই কই? বৈঠক ঘরে। আম্মা, সাথে নওশাদও এসেছে। আপনি ওদের নাস্তা দেন, আমি ঘরে যাই। পরি, আয় আমার সাথে। পরি খুশি মনে রূপালীর পেছন পেছন দোতলায় নিজের ঘরে গেল। তালাবদ্ধ ছিল রূপালীর ঘর। পরি গিয়ে চাবি নিয়ে আসে, নিজ হাতে সব পরিষ্কার করে। রূপালী ততক্ষণে কলপাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। রূপালী এসে পালঙ্কের উপর বসতেই পরি খেয়াল করে রূপালীর পেটটা একটু উঁচু। পরি গিয়ে রূপালীর পাশে গিয়ে বসে ওর পেটের উপর হাত রাখল। চোখের ইশারা করলো বোনকে। ওর বোনও মাথা নেড়ে সায় দিল। পরি আনন্দে আত্মহারা হয়ে বলে, আপা, তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নাই। তোমারে আমি আর যাইতে দিব না, আমার কাছেই রেখা দিব। পরি খুব খুশি, কারণ বিয়ের 2 বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না, সবাই কত কথা শোনাতো রূপালীকে। বারবার জিজ্ঞেস করতো খুশির খবর কবে পাবো। এতে কষ্টের সীমা ছিল না রূপালীর। বোনের কষ্ট পরীকেও পোড়াতো খুব, কিন্তু এখন পরীর বেশ খুশি লাগছে। রূপালী অবিশ্বাস্য চোখে তাকায় পরীর দিকে। কিছু আজ করেছে হয়তো। পরীও তাকিয়ে আছে তার প্রিয় বোনের দিকে। রূপালী পরীর কাঁধে হাত রেখে বলে, এভাবে কথা বলছিস কেন তুই? কেমনে কথা কই মানে? আগে তো এই ভাষাতে কথা বলতি না, এখন হঠাৎ করে হলো কি তোর? তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, তাহলে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? পরী সহজ স্বীকারোক্তি দিল, কিছু হয় নাই আফা, তুমি খালি খালি চিন্তা করতেছো। রূপালী কপট রাগ দেখিয়ে বলে, আবার ওভাবে কথা বলিস? পরী, তুই বুঝতে পারছিস না কেন? আমরা বড় ঘরের মেয়ে, আমাদের শৌখিন হতে হবে। কাজকর্ম, ভাষা, চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে। সামান্য হেসে পরী বলল, বড় ঘরে বিয়া হইছে তোমার, এই কথা কি শ্বশুর বাড়ির মানুষ শিখাইছে তোমারে? একটা কথা মনে রাখো আপা, কবর কিন্তু ধনী গরিব আর ভাষা দেখে হয় না। আর আমি আগের থেকে বদলাইয়া গেছি। বদলালে হবে না পরী, তুই আগের মতো হ। তীক্ষ্ণ চাহনিতে রূপালীর দিকে তাকালো পরী। অদ্ভুত হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, তুমি কি চাও আগের পরীকে? রূপালী থমকে গেল পরীর চোখের দিকে তাকিয়ে। আমতা আমতা করে বলল, শুধু ভাষা ঠিক কর, তাতেই হবে। তোর মনে নেই বড় আপার কথা? বড় আপা বলেছিল সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করতে, আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতেন না। আমাকে তোকে সবসময় তো শুদ্ধ ভাষায় কথা বলতে বলতো। পরীর দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী। রূপালী খুব ভালো করেই জানে যে পরী একমাত্র সোনালীর কথা মান্য করে, তাই সে পরীকে আটকে দিয়েছে। আসল কথা এখনো পরীকে জানায়নি রূপালী। পরীর জন্য একটা সম্বন্ধ এনেছে সে, নওশাদের জন্য। নওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে। ফুফাতো ভাইয়ের বিয়েতে নওশাদ এসেছিল, কিন্তু 13 বছরের পরী তখন মায়ের আদেশে ঘরবন্দি। রূপালীর শ্বশুর বাড়ি থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরীর সৌন্দর্যের প্রশংসা করেছিল। সে কথা নওশাদেরও কানে পৌঁছেছে, কিন্তু শত চেষ্টা করেও পরীর মুখ দেখা তার সাধ্য হয়নি। মাঝে মধ্যে সে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসতো। নানা বাহানায় পরীকে দেখার চেষ্টা করত, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ হতো। তাই এবার সে সরাসরি রূপালীর স্বামী কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেয় নওশাদ। পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে, নিশ্চয়ই পরী রূপালীর মতোই সুন্দর। তাছাড়াও নওশাদকে না করার কোনো কারণও নেই। উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে, শহরে তার ব্যবসা, আগে সে চাকরি করত। তাতে খুব কম বেতন বিধায় বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। নওশাদদের পারিবারিক অবস্থা বেশ ভালো।
কবিরদের মতোই বাড়িতে 8 চালা বড় 3টা টিনের ঘর, গোয়ালে গরু আছে, পাকা করা কলপা আর কাজের মেয়ে আছে, জমি জমার অভাব নেই। পরি টুকি হবে সেখানে, তাই স্বামীর কথা ফেলতে পারেনি। তাছাড়া নওশাদও খুব ভালো ছেলে, তার রূপালী ওর সাথে মিশেই বুঝেছে, তাই রূপালীরও অমত নেই। এই বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী, কবির কথা বলবে আফতাবের সাথে। পরি চুপ করে আছে দেখে রূপালী হালকা ধাক্কা দিল পরীকে। কি রে, চুপ করে আছিস কেন? কথা বল। নড়ে উঠল পরি। একে তো পালকের জন্য খারাপ লাগছে, তার উপর সায়ের রাতে তাকে অপমান করেছে, আর রূপালী এখন ওর মন খারাপ করে দিয়েছে। হালকা কেশে পরি বলল, ঠিক আছে, আমি এখন থেকে তোমার কথা শুনবো, ভালোভাবে কথা বলবো। কথাটা বলে পরি একদণ্ডও বসলো না, দ্রুত পা ফেলে কক্ষের বাইরে চলে এলো। রূপালী ডাকলো অনেকবার, পরি শুনল না। কিন্তু বাইরে গিয়ে পরির রাগটা আরো বেড়ে গেল। জুম্মান দাঁত বের করে হাসতে হাসতে এসে বলে, আপা, সাহেব ভাইয়ের কাছ থেকে ডাক্তার। পরবর্তী বাক্য মুখ থেকে বের করতে পারল না জুম্মান। পরি কষিয়ে চড় মেরে দিল জুম্মানের গালে। গালে হাত দিয়ে ভাবলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সে। পরি ভারী গলায় বলে, তোর কাছে শুনতে চেয়েছি আমি, এরপর কোনো ফালতু লোকের কথা আমাকে বলতে আসবি না। কথাটা বলেই পরি চলে গেল। জুম্মান থাপ্পড়ের শোকের উপর আছে। কালকেই তো পরি জুম্মানকে বলল খবর আনতে, আর এখন কি হলো? এক রাতে এত পরিবর্তন? জুম্মান ভাবল হয়তো কোনো দুষ্টু জিন ভর করেছে। ভয় পেশে দৌড়ে গেল রূপালীর কাছে। পরি অন্দরের উঠোনে আসতেই দেখল কুসুম বৈঠক ঘর থেকে অন্দরে ঢুকছে। পরির কুসুমকে দেখেও রাগ হলো, তেড়ে গেল কুসুমের দিকে। তবে মালাকে আসতে দেখে পদচারণ থামিয়ে দিল। পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বলল, বড় মা হুনছেন নি, সুখান পাগলারে গফুর চাচা পানিতে সুবানি দিছে ইচ্ছা মতো। বলেই খিলখিল করে হাসতে লাগলো। পরি ধমক দিয়ে বলে, এতে হাসার কি আছে? একটা পাগলকে চুপালো আর তুই হাসছিস? তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে। কুসুমের হাসি মিলিয়ে গেল। সকালেও পরি এই কথাটাই বলেছে। চুবাবে না তো কি করবে কন আপা? গফুর চাচার মাইয়া আমেনা আছে না, ওরে তো সুখান পাগলা পানিতে টাইনা নিয়ে মারতে বইছিল, হেল্লাইগা তো চাচাই ওরে চুবাইছে। মালা শুধু একটা বাক্য ব্যবহার করল, কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয়। কুসুম পরির দিকে তাকালো। পরি রাগী চোখে তাকিয়ে আছে। কুসুম দৌড়ে চলে গেল। অতঃপর পরিও নিজের ঘরে চলে গেল। দুপুরে গোসল সেরে সবে মাত্র বের হয়েছে পরি। এরই মধ্যে চেঁচামেচি শুনতে পেয়ে নিচে নামে। কুসুম জোরে জোরে ডাকছে মালাকে। পরি দোতলায় দাঁড়িয়ে থেকেই বলল, আমার নামাজ পড়ে, এত চিল্লাস কেন? আপা, শহরের ডাক্তারবাবু আছে না, ওই যে নাইম ডাক্তার, হ্যাঁ আইছে, তার কি সব দরকারি জিনিস রাইখা গেছে, অহনি চইলা যাইতে চাই, কি করমু? নাইমের কথা শুনে চমকালো পরি, তবে কুসুমের সামনে প্রকাশ করল না। এখন চলে যাবে কেন? তুই বল দুপুরে খেয়ে যেতে, না বললে শুনবি না, আমার কথা বলবি। কুসুম মাথা নেড়ে চলে গেল। মাথা মুছে পরি জোহারের নামাজ আদায় করে নিল। তারপর চুপচাপ নিজের ঘরে বসে রইল। নওশাদ আর কবিরকে বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে। এবাড়ির জামাইয়েরও অন্দরে ঢোকা নিষেধ। তাছাড়া বিশালাকার বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে, যত মেহমান আসুক সমস্যা হয় না। নিজের কক্ষের বারান্দায় চৌকি পেতে বসে আছে নওশাদ, কবির ঘুমোচ্ছে। ওদের বাড়ি দূরে বিধায় ভোর রাতে রওনা হয়েছে ওরা, তাই সকালেই এসে পৌঁছেছে। নাইমকে দেখে নওশাদ চিনল না। পরে দুজনে কথাবার্তা বলে পরিচিত হয়ে নিয়েছে। কথা বলার সময় কুসুম এসে ওদের খেতে ডাকলো। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো। আফতাব, আখির আর সায়েরও বসেছে। মালা, কুসুম আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছেন। খাবার মাঝে কবির প্রথম কথা তুলল পরির বিষয়। আফতাবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, আমার একটা কথা আছে। কি কথা? নওশাদ খুব ভালো ছেলে, শহরে বড় ব্যবসা করে, তাই আমি একখান প্রস্তাব আনছি।
যদি পরীর সাথে ওর বিয়ে দেন তো পরী ভালো থাকবে। উক্তিটি শেষ হতে না হতেই বিষম খেল নাইম। জোরে জোরে কাশতে লাগলো সে। সায়ের ওর পাশেই বসেছিল, তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। কর্মজীবী নওশাদ পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য, যেখানে রানীর মতো থাকবে পরী। রাজকন্যাকে তো রানী হিসেবেই মানায়, তাই পরীর স্থান কোনো উঁচু পরিবারে হওয়া উচিত। নওশাদ সেই উঁচু পরিবারের ছেলে। এসব অনেক কথাই বলছে কবির। হাতে পানির গ্লাস নিয়ে নাইম তা নীরবে শুনে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধুর অনন্ত শয্যাতে মনক্ষুণ্ণ তার, এখন আবার পরীর বিয়ে। এসব মেনে নিতে খারাপ লাগছে নাইমের। ও চলে যেতেই নিচ্ছিল, কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল। কেন জানি পরীর কথাটা ফেলতে মন চাইল না নাইমের, কিন্তু এখন ভাতের সাথে এসব কথাও যে তার হজম করতে হবে তা ভাবেনি। ওদিকে শায়েরের কোনো হেলদোল নেই, গোগ্রাসে গিলছে সে। জমিদারের পারিবারিক সিদ্ধান্তে শায়ের কখনো কথা বলেনি, আজও তাই চুপ করে আছে। কবিরের কথা শেষ হতে না হতেই আখির বলে উঠল, দেখো, এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। বন্যায় তো সব তলিয়ে গেছে, তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে। এজন্য আমাদের কারো মন ভালো নেই। আর নওশাদ তো আমাদেরই ছেলে, ধীরে সুস্থে সব করলেই ভালো হয়। আফতাব তাতে সায় দিয়ে বলে, আর তাছাড়া বন্যার জন্য আমার কাজের অনেক ক্ষতি হয়েছে। আমরা আগে সব ঠিকঠাক করি, তারপর না হয় আগানো যাবে। আপনাদের যত সময় লাগে লাগুক, সমস্যা নেই, কিন্তু কথা দিন পরীকে আপনারা নওশাদের হাতেই তুলে দেবেন। কবিরের কথায় আখির নিজেই কথা দিল যে সে পরীর বিয়ে নওশাদের সাথেই দিবে। নাইমার বসে থাকতে পারল না, খাবার আর তার গলা দিয়ে নাববে না। সে উঠে চলে গেল কলপারের দিকে। হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানেই। সে ভাবতে লাগলো, সত্যিই তো পরীর স্থান কোনো উঁচু পরিবারে হওয়া উচিত, কোনো অংশে কম না পড়ি। বড় ঘরের মেয়ে সে, আর আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ। নওশাদের মতো বড় লোক ছেলেকেই পরীর পাশে মানায়। নাইম কলপার থেকে বের হয়ে নৌকুঘাটে গেল। সেখানে গিয়ে দেখা হলো রূপালীর সাথে। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে সে। নাইমকে দেখে রূপালী বলে উঠল, আপনি নিশ্চয় নাইম? নাইম অবাক হয়ে দেখছিল রূপালীকে। অসম্ভব সুন্দর মেয়েটা, দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাইমও মুগ্ধ চোখে তাকিয়ে আছে। রূপালীর প্রশ্নের জবাবে নাইম বলে উঠল, জি, আপনাদের কথাই শুনছিলাম পরীর কাছে। আপনাদের সাথে আসা একজন মারা গেছে শুনে খুব খারাপ লেগেছে, তবে সবার কথাই পরী আমাকে বলেছে। মুচকি হাসল রূপালী। নাইম এখনো অদ্ভুত চোখে দেখছে রূপালীকে। তবে পরী ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের। ও, আমি তো পরিচয় দেইনি, আমি রূপালী, পরীর মেজ বোন। আজকে সকালেই এসেছি। এখন নাইম চিন্তামুক্ত হলো। পরীর বোন রূপালী, এজন্যই এত সুন্দর। পরী নিশ্চয় রূপালীর মতোই সুন্দর। নাইম বলল, ওহ, আমি আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি। কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন? বুঝলাম না আপনার কথা। আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয়, আর আপনার বোন পরী তো বেরই হয় না। আপনি বের হয়েছেন তাই বললাম আর কি। আপনি তো ঘরের খবর সব জেনে গেছেন দেখছি। অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ না। জমিদার বাড়ির আশেপাশে যেতে পারবে, কিন্তু পরীর কথা আলাদা। ওর তো কোনো পুরুষকে মুখ দেখানোই বারণ। এটা আম্মার কথা, আব্বা এসবে নেই। নাইম মাথা নেড়ে বলে, ও, আপনি নাকি আজই চলে যাবেন? থেকে গেলে ভালো হতো। না, আসলে পালকের বাবা মা অনেক দুর্বল হয়ে গেছে, মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমরা সেখানেই আছি, এখন সেখানেই যেতে হবে। যদি কখনো সময় হতো এসে দেখা করে যাব। মালা জেসমিনকে বলে নাইমার অপেক্ষা করল না, নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিকেলের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিয়ে দিচ্ছে। পরী চুপচাপ করে উদাসীন হয়ে বসে আছে। কেন জানি মনটা ভালো নেই তার। কারো সাথে কথা বলতেও ভালো লাগছে না। সে এক মনে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে।
ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে, কিন্তু মা যে ওর পা দুটো আটকে রেখেছে। এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না। মুক্ত পাখিদের মতো উঠতে চায় পড়ি, তা বোধহয় কখনোই সম্ভব নয়। তোর কি মন খারাপ? কি হয়েছে? জানি না, বোধহয় মনের অসুখ করেছে। এই অসুখ ভালো না, ডাক্তার দেখাইতে হইবে। কুসুম আস্তে আস্তে বলে উঠল, খুবই সুন্দর ডাক্তার গো আপা, আমি দেখছি, পড়ি আফার লগে মানাইব অনেক। পড়ি বুঝলো না কুসুমের কথা, তাই সে বলে, কি বলো সেসব তুই? আল্লাহ, আপনি জানেন না, মেজো আফার দেওয়ারের লগে আপনার বিয়া ঠিক। আহা, কি সুন্দর পোলাডা, আপনার লগে অনেক মানাইব। পরে চট করে দাঁড়িয়ে গেল। রূপালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সে বলল, আরে নওশাদ, ছেলেটা খুব ভালো, তোর দুলাভাই। পরীর হুঙ্কারে থেমে গেল রূপালী। দুলাভাইকে বলো আর না এগোতে, না হলে আমাকে তো চিনোই। বয়স দেখে আমি কারো সাথে না কথা বলি না গায়ে হাত তুলি, সেটা ভালো করেই জানো। পরী, তো সাহস তো কম না, নিজের দুলাভাইকে নিয়ে এসব কেউ বলে? ধমকে উঠল রূপালী। বাহ, স্বামীর জন্য এত ভালোবাসা, এত দরদ, তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসা কি তার নেই? পেছনের কথা বাদ দে, তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না? তুমি পেরেছো মানতে সিরাজ ভাইকে ছেড়ে? পরি চুপ কর। রূপালী মুখ চেপে ধরল পরীর। আশেপাশে ভয়ার্ত নজর বুলিয়ে দেখে নিল আর কেউ আছে কিনা। না, কেউ নেই। পরি নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে বলে, একই রক্তের গন্ধও এক হয়, তোমার দেবরেরও তাই। আমাকে রাগাবে না, যে রক্তকে ঘৃণা করি সে রক্তকে নিজের করে নিতে পারবো না। পরি দোতলায় দৌড়ে গেল। রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো, বলতে লাগলো নওশাদ ওরকম নয়, সে ভালো ছেলে। কিন্তু পরি সে কথা কানেও নিল না। কুসুম ঠায় দাঁড়িয়ে আছে, পরীর কথাগুলো ওকে শোকে পাঠিয়ে দিয়েছে। রূপালী আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। সাথে সাথেই ওর কপোলদ্বয় ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রুকণায়। সিরাজকে ভালোবেসেছিল রূপালী, পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু তার সাথে মিলন হলো না রূপালীর। সদ্য ফোটা ফুলটা অকালেই ঝরে গেছে, কিন্তু রেখে গেছে তার সুবাস, যা কখনোই ভুলতে পারবে না রূপালী। ও পারে না ভেতরে ক্ষতটা কাউকে দেখাতে, কিন্তু পরি তা ঠিকই দেখতে পায়। তবে কখনোই বলেনি, আজ রাগের মাথায় বলে দিয়েছে পরি। এতে অনেক আঘাত পেয়েছে রূপালীর মন। পালঙ্কের উপর বসে কাজ শেষে আর ফেলে আসা স্মৃতিচারণ করছে। আফতাবের কর্মচারী ছিল সিরাজ, সেই সুবাদে জমিদার বাড়িতে আসা যাওয়া চলতো সিরাজের। রূপালীর সাথে প্রতিদিন দেখা হতো ওর, কথা হতো, আবার রূপালী এটা ওটা এগিয়েও দিত। এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়েছিল তা দুজন টেরই পায়নি। কিন্তু এই প্রকৃতি মেনে নিল না ওদের ভালোবাসা, ঝড় তুলে আলাদা করে দিল দুজনকে। রূপালীর বিয়ের পর আর দেখেনি সিরাজকে। এক বুক কষ্ট নিয়ে সে পাড়ি দিয়েছে দূর অজানায়, আর রেখে গেছে মন ভাঙা কিশোরীর এক সমুদ্র অশ্রুসিক্ত নয়ন। কত যে কেঁদেছে রূপালী, কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদত না। কিন্তু আজ আবার অশ্রুরা হানা দিয়েছে, ভাঙা মনটা আবার নতুন করে ভাঙছে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পরি। নওশাদকে সে কিছুতেই বিয়ে করবে না। কবিরের রক্তই তো নওশাদ, এদের সবার স্বভাবও এক। রূপালীর বাচ্চা হচ্ছিল না দেখে কবির দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল, পাত্রীও দেখেছিল। সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী। দরজার বাইরে দাঁড়িয়ে সবই দেখেছে পরি। তার থেকেই কবিরকে ঘৃণা করে পরি। ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতেই জানে, ভালোবাসতে জানে না। পরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নওশাদকে কিছুতেই বিয়ে করবে না। এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে। বাকি দু বোনের মতো তো সে নরম না, তার সাহস ও বুদ্ধি দুটোই অনেক। নওশাদ চৌকি পেতে বসে আছে, জুম্মান ঘাটে নৌকো ভিড়িয়ে অন্দরে যাচ্ছিল। নওশাদ দেখে জুম্মানকে ডাকল। নওশাদ হেসে বলল, কোথায় গিয়েছিলে? টাপলা বিলে। পরি আপা আমার উপর রাগ করছে, টাপলা গিলো দিলে আপা খুশি হইব।
শাপলা তোমার আপার পছন্দ? হ, তবে পদ্ম ফুল অনেক বেশি পছন্দ করে আপা, কিন্তু আমি তো পদ্ম ফুল পাইলাম না। গ্রামের সব পোলা পাইন লইয়া গেছে, আর ওই বিকেলে কি ফুল ফোটে? আমি কলি আনছি, এখন হাত দিয়ে ফুল ফুটামো, তারপর আপারে দিমু। হাসলো নওশাদ। জুম্মানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা যাও, সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, কথা আছে। জুম্মান মাথা নেড়ে অন্দরে ঢুকলো। নওশাদ চেয়ে রইল জুম্মানের যাওয়ার পথে। এই ছেলেটা খুব শীঘ্রই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে। ভাবতেও ভালো লাগছে ওর। খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে। ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে। অবশ্য একটু লজ্জা লাগছিল না ওর, কিন্তু অভিনয় করেছে বেশি। এইটুকু না করলে কি চলে? না হলে সে যে অতি ভদ্রতা প্রমাণ করবে কিভাবে? সবাই তো তাকে ভালো বলছে, কিন্তু পরী, সে কি বলে? পরীর মনের কথা তো জানা দরকার। নওশাদের ভাবনার মাঝে কবির এসে বলল, কিরে, এখানে বসে আছিস যে? আসার পর তো দুদণ্ড বিশ্রাম করলি না। নওশাদ হেসে বলে, তোমার শালিকে বউ করে এনে দাও, তারপর দেখবে দিনরাত শুধু বিশ্রামই করছি। কবির নওশাদের পিঠ চাপড়ে বসতে বসতে বলল, ভালো কথা বলছিস দেখছি। আচ্ছা ভাই, তুমি কখনো পরীকে দেখোনি? পরী তো ওর কাকার সামনেই আসে না, আমার সামনে আসবে কেমনে? তোর কপাল ভালো রে নওশাদ। এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকে পাথর বাঁধে, আর তুই সেই পরীকে ঘরে তুলবি। ভাগ্য ভালো কিনা জানি না, তবে পরীর জন্য যা করতে হয় এই নওশাদ তা করবে। আমি পরীরে না দেখেই পছন্দ করি। তুমি জানো, আমি এই বাড়িতে শুধু পরীর জন্য আসতাম, কিন্তু পরীর দর্শন পেতাম না। আমার খুব খারাপ লাগে, পরী কেন সামনে আসে না। কিন্তু স্বপ্নে আমি দেখি পরীরে, চোখ নাক মুখ স্বপ্নেই আঁকি। ভাই, পরীরে কিন্তু আমার চাই। চিন্তা করিস না, পরী তোর হবে, তোর ভালোবাসা সফল হবে নওশাদ। সৌজন্যমূলক হাসি দিল নওশাদ। পরীর জন্য যে তার আর তর্স হয়েছে না, মন চাইছে এখনই ছুটতে অন্দরে যেতে, আর পরীর সুন্দর বদনখানার মুখোমুখি হতে। কিন্তু এটা করলে বেয়াদবি হবে, তাই মনের অদম্য ইচ্ছা বিসর্জন দিয়েই বসে রইল। জুম্মান শাপলার কলিগুলোর সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করল। তারপর গুটি গুটি পায়ে পরীর ঘরে গেল। নীল রঙের ফিতে দিয়ে চুল বাঁধছে পরী। জুম্মান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়াতেই পরী বলে উঠল, এখানে এসেছিস কেন? আপা দেখো, তোমার লইগ্গা শাপলা আনছি, আমি বিলে যাইয়া নিজেই তুইলা আনছি, নাও না আপা। পরী ঘুরে জুম্মানের মুখের দিকে তাকালো। কাদো কাদো মুখ করে শাপলা বাড়িয়ে দিয়েছে জুম্মান। পরী আর না করল না, হাত বাড়িয়ে শাপলাগুলো নিল। সাথে সাথে জুম্মানের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তোমার রাগ কমছে আপা? আমি তো ভাবলাম আপার হইল কি, কথাও কেমনে জানি কও। কেন, ভালো লাগে না? শোন, তুই জমিদারের ছেলে জুম্মান, তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছেলে। তোর সব কিছুই তো সবার থেকে আলাদা হতে হবে, তাই শুদ্ধ ভাষায় কথা বলবি, মনে থাকবে? জুম্মান মাথা নেড়ে বলল, আমি তো তোমার মতো কথা কইতে পারি না। আমি শেখাবো তোকে। পরী ভেবে নিয়েছে যে জুম্মানকেও নিজের মতো করে তৈরি করবে, তাই জুম্মানকে এটা ওটা শেখাতে লাগলো, সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই অঘটন ঘটিয়ে ফেলল নওশাদ। না, সে ঘটায়নি, অঘটন নিজেই তাকে ঘটিয়েছে। ঘুম ঘুম চোখে ঘর থেকে বের হতেই ধপ্পাস করে পড়ল গিয়ে গোবর গাদায়। পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে, বিশ্রী গন্ধ আসছে পুরো শরীর থেকে। নওশাদের নিজেরই বমি পেয়ে গেল তা দেখে। এরকম করে কে গোবর ফেলে রেখে গেল? উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়ল সে। বিরক্ত হয়ে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো নওশাদ। সায়ের সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নওশাদের অবস্থা দেখে হাসি পেল, চেপে গেল সে। বলে উঠল, কি ব্যাপার হবু জামাই, বিয়ে হতে তো এখনো ঢের দেরি, আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন? সাহেবের কটাক্ষ করে বলা কথাগুলো ভালো না লাগলো তা হজম করে নিল নওশাদ। বলল, আর বলবেন না, কে যেন এখানে গোবর রেখে গেছে, আসতেই পড়ে গেলাম। নওশাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল।
হঠাৎই সায়রের চোখ গেল অন্দরের দরজার দিকে। কয়েক জোড়া পা দেখা যাচ্ছে। সন্দেহ মনে সে কুসুমকে ডাকতেই পাগুলো সরে গেল। কুসুম এলো হাতে পানি ভর্তি বালতি আর ঝাড়ু নিয়ে। কুসুম নওশাদের দিকে তাকিয়ে বলল, ইট রে, কি অবস্থা, কেমনে হইল? জবাবটা সায়ের এগিয়ে এসে দিল। এখানে গোবর রেখেছে কে? আমি রাখছি, উঠান লেপতে কইছে বড় মায়, কিন্তু হ্যাঁ না দেখে হাঁটলে আমি কি করব? কুসুম পানির বালতি সমেত নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে কি গন্ধ আইতাছে, খারান এখনই গতর ধুইয়া দিতাছি। কুসুম বালতির সব পানি ঢেলে দিল নওশাদের মাথায়। প্রচণ্ড রেগে গেল নওশাদ। কুসুমকে ধমক দিয়ে চলে গেল কলপারের দিকে। কুসুমের কাজ দেখে সায়ের হেসে ফেলল। কুসুম অন্দরে চলে গেল। সায়ের খেয়াল করলো কুসুমের পা জোড়া আরেক জোড়া পায়ের সাথে মিলিত হয়েছে। সায়ের চিন্তা করলো, এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটিয়েছে? কুসুম দৌড়ে পরীর কাছে গেল। এতক্ষণ পরী আর জুম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। পরিকল্পনাটা পুরোটাই পরীর। এ চায় নওশাদ যেন এখান থেকে চলে যায়, তাই আজ থেকে সে নওশাদকে নাকা নিচু বানি খাওয়াবে। সেজন্য কুসুম আর জুম্মানকে হাত করেছে সে। কুসুমের সাথে কথা বলে পরী নিজের ঘরের দিকে পা বাড়ায়। পরী আপা, কুসুমের ডাকে ফিরে তাকায় পরী। আপনার পায়ের আরেকখান নূপুর কই? নিজের পায়ের দিকে তাকাতেই চোখ জলে ভরে ওঠে পরীর। আরেকটা নূপুর গেল কোথায়? কখন খুলে পড়ে গেছে তা টেরই পায়নি পরী। নূপুর জোড়া যে সোনালির, যাওয়ার আগে পরীকে দিয়ে গেছে, কিন্তু পরী তার মূল্য দিতে পারেনি, হারিয়ে ফেললো সেটা। চোখ মুছে পরী মেঝেতে বসে পড়ল। সোনালির এই একটা স্মৃতিই পরীর কাছে ছিল, কিন্তু তার প্রতি হেয়ালিপনা কিভাবে করতে পারল পরী? মনটা খারাপ করে ওখানেই বসে রইল সে। কুসুম কাছে এসে বলে, কি হইছে আপা, নূপুরখানা পড়ল কই? জানি না কুসুম, আমি এখন কোথায় খুঁজব? জুম্মান পরীর পাশে বসে বলল, তুমি চিন্তা করো না আপা, তুমি তো অন্দর ছাড়া কোনোখানে যাও না, পুরো অন্দর খুঁজলেই পাওয়া যাইব। পরী ভেবে দেখলো কথাটা ঠিকই বলেছে জুম্মান, কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল। তাই পরী বলল, তুই আর কুসুম বৈঠকে গিয়ে খোঁজ, আমি অন্দরে দেখতাছি। কুসুম আর জুম্মান তাই করে। বৈঠক ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজনে। সায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকি ঝুঁকি দিচ্ছে। সায়ের কিছু বলতে চাইল, কিন্তু পারল না। নওশাদ ভেজা কাপড়ে এসেছে। কুসুমকে দেখে ওর রাগ হলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আবার এসেছো কেন? আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার? জুম্মান নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে ভাই, পরী আবার এক পায়ের নূপুর হারাইয়া গেছে, তাই খুঁজতে আইছি। পরীর নূপুর এই দিকে পড়েছে, কই দেখি। নওশাদ এগিয়ে নিজেও খুঁজতে লাগলো। কুসুম জুম্মানকে চোখ মেরে বলল, পরী আপার কত শখের নূপুরটা, যে পাইয়া দিব তারে পরী আপা মনে হয় পুরস্কার দিব। চল জুম্মান, ভালো কইরা খুঁজি। পরীর মন পাওয়ার লোভে নওশাদ বলল, তোমরা যাও, পরীর নূপুর আমি খুঁজে দিব। দেখেন কিন্তু হবুদুলা ভাই, তাইলে পরী আপা আপনার উপর খুব খুশি হইব। নওশাদের পাগলামো দেখে সায়ের হেসেই যাচ্ছে। কি নাকানি চুবানি দিচ্ছে ওরা। হঠাৎই সায়েরের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশিই হাসছে। আগে তো হাসতই না, হলো কি ওর? এসব ভাবতে ভাবতে সায়ের নিজের গন্তব্যে চলে গেল। সায়ের যখন ফিরল তখন বেলা 10:30টার বেশিই বাজে। এসে দেখল নওশাদ এখনো সেই হারানো নূপুর খুঁজে যাচ্ছে। সায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল, আপনি এখনো সেই নূপুর খুঁজে যাচ্ছেন? কি করব বলুন, পরীর নূপুর বলে কথা। আচ্ছা, আপনি কি কখনো ছোট কন্যাকে এখানে আসতে দেখেছেন? না তো। তাহলে তার নূপুর এখানে আসবে কি করে? বোকা বনে গেল নওশাদ। তাই তো, পরী তো কখনোই বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুর আসবে কোথা থেকে? তাহলে কি ওই কুসুমকে বোকা বানালো? রাগে গজগজ করতে করতে নওশাদ নিজের ঘরে চলে গেল। সায়েরও মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরী, খালি পায়ের দিকে তাকিয়ে আছে।
সারা অন্দর খুঁজেও নুপুরটা পাওয়া গেল না। তারপর থেকেই পরীর মনটা একটু বেশিই খারাপ। পালঙ্ক থেকে উঠে গিয়ে সে জানালার কাছে দাঁড়ালো। এক ঝাঁক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে। চোখ দুটো বন্ধ করে ফেলে পরী। চোখের সামনে ভেসে উঠল সোনালির হাস্যোজ্জ্বল মুখটা। দেখতে বড়ই ভালো লাগছে পরীর। মনে হচ্ছে সোনালি ওর কাছেই আছে, কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। দরজার ক্যাচ ক্যাচ শব্দে ফিরে তাকালো সে। রূপালি এসেছে। সে পরীর কাছে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, রাগ করে আছিস আমার ওপর? পরী মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না। পরী, আমি সিরাজকে ভালোবেসেছি, আর বড় আপা রাখালকে। বড় আপার ভাগ্যে তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্যে নেই। কষ্ট হলেও আমি মানিয়ে নিচ্ছি পরী। তুই কেন পারবি না? তুই তো কাউকে ভালোবাসিস না। তোর তো কোনো কষ্ট হবে না পরী। আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না। ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনই ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। এভাবে বলিস না পরী। নওশাদকে আমি চিনি, ও খুবই ভালো ছেলে। নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না, আর তুমি চিনবে তোমার দেবরকে? হাসালে আপা তুমি। কথার জালে বারবার রূপালীকে পেঁচিয়ে ফেলছে পরী। আর কিছুই বলার নেই রূপালীর। যা করার এখন নওশাদকেই করতে হবে। পরীকে বোঝাতে হবে যে নওশাদ খুবই ভালো ছেলে। রূপালী আস্তে করে পরীর ঘর থেকে বের হয়ে এলো। পরী আবার জানালার ধারে গিয়ে আকাশপানে তাকালো। আজ আকাশে মেঘ নেই, ঝকঝকে রোদ উঠেছে। অথচ পরীর মনে রোদ নেই। মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা। পরী গোমড়া মুখে আকাশটাকে দেখেই চলেছে। মালা মুখ কালো করে বসে আছে। পাশেই রূপালী বসা। মালা সায় দিচ্ছে না পরীর বিয়েতে। সে তো নওশাদকে ভালোভাবে চেনে না, আর তাছাড়া নওশাদের পরিবার কেমন তাও জানে না। সোনালি তো চলেই গিয়েছে। রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে, কিন্তু পরীর ব্যাপারে মালা খুবই সচেতন। তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয়। রূপালী বারবার মালাকে বুঝিয়েও মানাতে পারছে না। জুম্মান ঘাটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য। লাঠিটা উঠিয়ে সে দেখল অনেক পানি কমে গেছে। যাদের ঘরবাড়ি একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে। দু এক পরিবার ঘর ঠিক করে সেখানেই থাকছে। বন্যা এসেছে আজ ২৬ দিন চলছে। জুম্মান সব হিসেব করে রেখেছে। হিসেবের দিক দিয়ে জুম্মান খুবই সচেতন। সে লাঠিটা আবারও পুঁতে দিল। ঘুরে দাঁড়াতেই দেখল নওশাদ দাঁড়িয়ে আছে। মিথ্যে বললে কেন আমাকে? কি মিথ্যা কইছি আমি? পরীর নুপুর সত্যিই হারিয়েছে? সত্যিই তো। আপা সকাল থেকে মন খারাপ কইরা বইসা আছে। সন্দিহান চোখে জুম্মানের দিকে তাকিয়ে নওশাদ বলল, তোমার আপা তো বৈঠক ঘরে আসে না, তাহলে নুপুরটা বৈঠক ঘরে আসবে কিভাবে? জুম্মান মাথা চুলকে বলল, এটাও তো কথা। তাহলে আপা বৈঠক ঘরে আমাকে খুঁজতে কইল কেন? নওশাদ বুঝলো যে ছোট্ট জুম্মান কিছুই জানে না। ওই কুসুম মেয়েটাই সব কিছু করেছে। আসার পর থেকে ওর পেছনে লেগেই আছে মেয়েটা। এদিকে কবিরও নেই, দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে। জুম্মান ছোট নৌকায় উঠতে উঠতে বলল, যাই আবার কতগুলা শাপলা নিয়ে আসি, দেখি আবার মন ভালো করতে পারি নাকি। নওশাদ শুনেই বলে উঠল, এই আমি যাব আমি যাব। বলতে বলতে এক প্রকার লাফিয়ে নৌকায় চড়ে বসে নওশাদ। দুজনে মিলে শাপলা বিলে আসলো। বিলে গিয়ে দেখলো ছেলেমেয়েরা গোসলে নেমেছে। পানি অনেক কমে গিয়েছে, বিধায় ওদের যেন সুবিধাই হয়েছে। এক পাশে বিন্দুর ভেলা দেখা গেল। কেউ শাপলা তুলতে এসেছে। জুম্মানকে দেখে সে ভেলা এগিয়ে নিয়ে এলো। আরে জুম্মান যে, তা কি মনে কইরা? আর এই বেডা কেডা? মেজো আফার দেবর গো, হ্যার লগে আমাকে পরি আপার বিয়া হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল নওশাদের। ছেলেটা দেখতে ভারী সুন্দর। শার্ট প্যান্ট পরায় আরো সুন্দর লাগছে। এই গ্রামে খুব কম যুবকরাই শার্ট প্যান্ট পরে থাকে। টাকার অভাবে অনেকে কিনতে পারে না। লুঙ্গি আর গেঞ্জি পরেই থাকে সারাদিন। সম্পানও লুঙ্গি পরে। বিন্দু ভাবল,
ইস, সম্পান যদি এইরকম শার্ট প্যান্ট পরতো কতই না সুন্দর লাগতো ওকে। নওশাদের মতো একজোড়া জুতো পরলে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসলো বিন্দু। কি গো বিন্দু দিদি, কইলে না আপার জামাই কেমন? রাজপুত্তুর রে জুম্মান, পরীর সান কপাল, যেমন সুন্দর পরী তেমন সুন্দর জামাই। পরীর লগে তো কথা কইতে হইব, তুই আমার বিয়া করব। তুমি পরীকে দেখেছো? কেমন দেখতে? হঠাৎই নওশাদ প্রশ্ন করে বসে। বিন্দু মৃদু হাসে নওশাদের আগ্রহ দেখে। এত গরজ কেন গো বাবু, তর সয় না বুঝি? চান্দের লেহান মুখখান দেখার লইগা তৈয়ার হইয়া যান, জ্ঞান হারাইতে পারেন। তাই এইটা কইতে পারি, আপনি ঠকবেন না। খিলখিল করে হেসে উঠল বিন্দু। তারপর নিজের কাজে মন দিল। বিন্দুর কথা ও হাসির তোড়ে নওশাদের দুকান ভরে বাজে। সত্যিই এত অপরূপা পরী? জুম্মান হালকা ঝুঁকে শাপলা তুলতে গেল, কিন্তু নওশাদ তাতে বাধা দিল। পরীর জন্য সে নিজেই শাপলা তুলবে, তাই সে ঝুঁকে কয়েকটা শাপলা তুলল। আর একটু দূরে একটা পদ্ম দেখা যাচ্ছে। খুশি মনে নওশাদ পদ্মতে হাত দিল। পদ্মের বোটা একটু শক্ত, বিধায় কসরত করতে হচ্ছে। এমন সময় জুম্মান হাতের বাঁশটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে নওশাদ ধপাস করে পানিতে পড়ে গেল। আশেপাশের সবাই তা দেখে হেসেই উঠল। জুম্মান নিজেও হাসতে লাগলো। বিন্দু হাসি থামিয়ে বলল, কি গো বাবু, পরীর প্রেমে পড়ার আগেই জলে পড়লা? বিন্দুর হাসি আরো বাড়ল। এবার আর রাগ করলো না নওশাদ, সে নিজেও হাসলো। বলল, তোমাদের পরীর প্রেমই আমাকে পানিতে এনে ফেলেছে, কি করব বলো? তুমি খুব রসিক গো বাবু, পরীর ভাগ্যা ভালা। বিন্দুর প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নওশাদের। সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে। তারপর ফিরে আসে জমিদার বাড়িতে। উঠোনের এক কোণে বাঁশের বেঞ্চি পাতা। শায়রার কবির সেখানে বসেই কথা বলছে। নওশাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল, তুই এভাবে ভিজলি কিভাবে? শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি। ইস, শেষমেশ পচা পানিতে পড়লি। এই যা যা কলপারে, আমি তোর জামা কাপড় দিচ্ছি। কবির উঠে চলে গেল। জুম্মান শাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো। শায়ের অবাক হয়ে বলল, ফেললে কেন? তো কি করুম, ওই ব্যাডার ফুল আপারে দিমু? আপা তো আমারে মাইরা ফেলাইব, আমার ভালো লাগে না। হ্যাঁ রে। তাহলে কাকে ভালো লাগে? আপনি রে, বলেই হাসলো জুম্মান। শায়ের বেশ অবাক হয়ে বলে, আমার থেকেও তো তোমার নওশাদ ভাই বেশি সুন্দর। তাও তারে আমার ভালো লাগে না। হ্যাঁ, চেহারায় কোনো মায়া নাই, কিন্তু আপনার আছে। আপনি অনেক ভালা মানুষ, আপনার কথাও ভালো লাগে। তাজ্জব বনে গেছে শায়ের। মাথা ঠিক আছে তো জুম্মানের? কোথায় নওশাদ আর কোথায় সে? আকাশ পাতাল তফাৎ। তার সাথে নওশাদের তুলনাই হয় না। জুম্মান চলে যেতে নিচ্ছিল, কিন্তু আবার শায়েরের সামনে এসে বলে, একখান কথা কই সুন্দর ভাই, পরিয়াপার লগে আপনারে কিন্তু খুব মানাইব। কথা শেষ করে জুম্মান আর দাঁড়ালো না, দৌড়ে অন্দরের ভেতর চলে গেল। শায়ের স্তব্ধ হয়ে বসে রইল। পরে ভাবলো ছোট্ট ছেলে, মনে যা এসেছে তাই বলেছে, বুঝলে এত কথা বলতো না। কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালি। ঘুটঘুটে অন্ধকার, রাত্রি অনেক তা বোঝাই যাচ্ছে। মধ্যরাতের বেশি তো হবেই। জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ। তার হাতে হারিকেন, মুখটা সপ্তবর্ণে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তবুও সে হাল ছাড়ল না। তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, আপনি আবার বৈঠকে এসেছেন? হারিকেনের জ্বলন্ত অগ্নিশিখা কাঁপছে। এমনি এমনি নয়, মৃদু বাতাস বইছে, যার ফলে অগ্নিশিখা দুলে চলছে। শায়েরের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরী। এখন তো শায়ের আবার ওকে অপমান করবে বৈঠকে আসার জন্য। যার জন্য এত রাতে এলো তাতেও কাজ হলো না, সেই শায়েরেরই মুখোমুখি হয়েই গেল। রাগে পড়ি তাই ফিরেও তাকালো না। সে চুপচাপ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। দাঁড়ান,
পা দুটো আপনা আপনি থেমে যায় পরীর। ঘোমটাটা আরো বড় করে টেনে ঘুরে দাঁড়ালো। সায়ের পরীর দিকে এগিয়ে এসে বলে, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? হাসলো সায়ের, তবে শব্দ হলো না। জানতে চেয়েছি, কৈফিয়ত চাইনি। আপনার ইচ্ছা না হলে বলবেন না, তবে রাতের বেলায় বৈঠকে আসবেন না। এখানে নতুন 2 পুরুষের আগমন ঘটেছে। তারা কেমন তা না জানা পর্যন্ত এখানে না আসাই ভালো। আমার সুরক্ষা আমি নিজে করতে জানি। পুরুষের শক্তির সামনে নারীর শক্তি যে নগণ্য, ছোট কন্যা। ছোট কন্যার নামটি শুনে পরি অবাক চোখে তাকায় সায়েরের দিকে। এটা কেমন নাম? সায়ের কমপক্ষে 7 থেকে 8 বছরের বড় পরীর থেকে। সেক্ষেত্রে সে পরীর নাম ধরে ডাকতেই পারে, কিন্তু তা সায়ের কখনোই করে না। আপাতত এসব না ভেবে পরী সায়েরের কথার জবাব দিল। পরীক্ষা করতে চান তো পারেন, এই লাঠিয়াল পরীর সাথে পারেন কিনা। আমি মেয়েদের সঙ্গে লড়াই করি না। মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। থমকালো পরি। হারিকেনের আলোয় ভালো করে তাকালো সায়েরের পানে। ছেলেটার চোখের সুরমা সবসময়ই থাকে, এতে ভীষণ মায়াবী লাগে সায়েরকে। মুখ দিয়ে যেমন সুন্দর কথা বের হয়, তেমনই চোখ দিয়েও মায়া ছড়ায়। পরি কেমন যেন ঘোরের মধ্যে পড়ে গেল। মাথা ঘুরে উঠল তার। আর কিছুক্ষণ থাকলে হয়তো সে জ্ঞান হারাবে। তবুও পরি সায়েরের এই কথাটারও জবাব দিল। ভালো কথা জানেন আপনি, তা বিয়ে করে নিলেই পারেন। দিন রাত বউকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। ওষ্ঠা ধরে সূক্ষ্ম হাসির রেশ দেখা দিল সায়েরের। সে শান্ত গলায় বলল, বউ তো আছেই, শুধু 3 কবুল বলে ঘরে তোলা বাকি। কিন্তু এই গরিবের তো আর ঘর নেই, আছে মন। এই মন দেখে তো আর তার কেউ কাছে আসবে না। রাগ থাকলেও সায়েরের কথাগুলো মুগ্ধ করেছে পরীকে। ওর কথাতে শুধু মায়া নয়, ভালোবাসাও জড়ানো, যা শুধু পরী নয়, যে বা যারা শুনেছে তারাই মুগ্ধ হয়েছে সায়েরের প্রতি। পরী এবারও কোনো কথা বলল না, চুপ করে তাকিয়ে রইল। আপনি নূপুর খুঁজতে এসেছেন, তাই না? কিন্তু আপনি তো এখানে আসেন না, তাহলে নূপুর পড়বে কেন? একটু ভেবে সায়ের আবার বলে উঠল, হবু বরের সঙ্গে দেখা করতে এসেছেন নাকি? নওশাদের কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল পরীর। এর আগে গজগজ করে বলল, বাজে কথা বলবেন না। আর ওটা কোথায় ঘুমিয়েছে? এখনই ওটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। বরকে মারলে যে আপনি বিধবা হবেন বিয়ের আগেই। তাছাড়া এখনই গোবরে ফেলে যে অবস্থা করেছেন, বেচারা তাতে তাড়াতাড়ি মরবে বোধ হয়। সায়ের জানলো কিভাবে এসব পরীর পরিকল্পনা? একটু ভয়ও পেল পরী। সায়ের যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে? মালা তো পরীকে মারবে খুব। পরী নিজের ভয় লুকিয়ে বলে, ভুলে যাবেন না, সামান্য এক কর্মচারী আপনি। জমিদার কন্যার দিকে আঙ্গুল তোলার সাহস হলো কিভাবে আপনার? তার মাথা ঝুঁকে বলল, ক্ষমা করবেন ছোট কন্যা, আমার ভুল হয়ে গেছে। কথাটা বলে পকেট থেকে একটা মলমের কৌটো বের করে এগিয়ে দিল সে। সকালে পরীর পা চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার। সেদিন রাতে পরীর হোঁচট খাওয়াও চোখ এড়ায়নি। পরীর পা যে অনেকখানি ছড়ে গেছে, সেদিকে পরীর খেয়াল নেই। পায়ে ব্যথা অনুভব করলেও পরী তাতে পাত্তা দেয় না। তবে সায়ের তা ঠিকই দেখেছে। তার কাছে মলমের কৌটো ছিল, তাই সে সেটা পরীকে দিল। আপনার পায়ে আঘাত পেয়েছেন, এটা লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে। পায়ের জ্বালা তো মেটানো যাবে, কিন্তু পরীর মনের জ্বালা কে মেটাবে? সায়ের যে ওকে অপমান করেছে তা আবারও মনে পড়ে গেল। ওর কারণেই তো সে ব্যথা পেয়েছে, ব্যথা দিয়ে আবার মলম দেওয়া হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পরী চেপে ধরে সায়েরের হাত। এতে চমকে যায় সায়ের। হাতটা টেনে হারিকেনের কাচের গায়ে চেপে ধরে হাতের তালু। প্রচণ্ড গরম সে কাঁচ, আগুনের আঁচে যেন দ্বিতীয় অগ্নিশিখা। হাত পুড়ে যাচ্ছে সায়েরের, তবুও সে কিছু বলছে না, চোখ দুটো বন্ধ করে রেখেছে। পরী ছেড়ে দিল সায়েরের হাত। তারপর দাঁতে দাঁত চেপে বলল, মলমটা এখন আপনার কাজে লাগবে। দ্রুত পদে পরী এগিয়ে গেল অন্দরের দরজার দিকে, কিন্তু সায়েরের বলা বাক্যে সে থেমে গেল আবারও। সায়ের বলছে, সামান্য কর্মচারীকে তো ছুঁয়ে দিলেন ছোট কন্যা। পরী পিছনে ফিরে না তাকিয়েই জবাব দিল,
এটা মধুরতম ছোঁয়া নয়, শাস্তির ছোঁয়া। দরজা খুলে পরি চলে যেতেই সায়ের নিজের পোড়া হাতের দিকে তাকালো। ইতিমধ্যেই কালচে হয়ে গেছে হাতটা। এই হাতে এখন ওর কাজ করা মুশকিল হবে। এই মেয়েটা প্রচণ্ড জেদি আর রাগী। রাগ নাকের ডগায় সবসময়ই থাকে। জমিদারকে না জানি কত কিছু পোহাতে হয়। মাঝে মাঝে আফতাবের প্রতি মায়া হয় সায়েরের। এমন জল্লাদ মেয়ে সে আর দুটো দেখেনি। নওশাদেরও কপালে যে আর কি কি আছে তা ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। হাতের তালুতে অপর হাত বোলাতে বোলাতে নিজের ঘরে চলে গেল। আজ ঘুম থেকে উঠে সাবধানের সহিত পা ফেলে নওশাদ। চারিদিক সতর্কতার সাথে চক্ষু বিচরণ করল। না, কোথাও গোবর নেই। খুশি মনে সে কলপারে চলে গেল। তবে অসাবধানতার বশে পা পিছলে পড়ে গেল। ফলে বাম পা মুচকে গেছে। ব্যথায় নীল হয়ে গেল ফর্সা চেহারা তার। ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। নওশাদের পা মুচকেছে শুনে অন্দরের সবাই এলো দেখতে। পরি আর আবেরজান এলো না। পরির তো নিষেধাজ্ঞা আছে, আর আবেরজানের শরীর ভালো না। কোথায় হবু জামাইয়ের সাথে জমিয়ে গল্প করবে, তাই তার মনটা ভীষণ খারাপ। এই শরীর নিয়ে সে আর পারে না বেশি হাঁটাচলা করতে। আর তার ঘরটাও দোতলায়, সিঁড়ি বেয়ে ওঠানামা কষ্টকর, তাই তিনি আসতে পারলেন না। নওশাদ ব্যথায় কাতরাচ্ছে। কবির চিন্তিত হয়ে বসে আছে। কবির, তুমি বরং ওকে শহরের কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্রামে তো ভালো ডাক্তার নেই। আখিরের কথায় কবিরও সায় দিল, কারণ অবস্থা সুবিধার ঠেকছে না কবিরের কাছে। নওশাদ প্রথমে অমত পোষণ করলেও পরে রাজি হয়। কবির নওশাদকে নিয়ে বের হয়ে গেল। রূপালী আর মালা ঘাটে গিয়ে ওদের নৌকায় তুলে দিল। মালা আগে আগে চলে গেলেও পেটের ভারে আস্তে আস্তে হাঁটছিল রূপালী। আচানক আখিরের সামনে পড়ল সে। আখির রূপালীকে ভালো করে দেখে বলল, আসার পর তো একবার দেখা করলি না, তা কি খবর তোর? ঘৃণায় চোখ সরিয়ে নিল রূপালী। এই মানুষটাকে সে মন প্রাণ দিয়ে ঘৃণা করে। শুধু রূপালীই নয়, সোনালি, মালা আর সবচেয়ে বেশি ঘৃণা করে পরি। রূপালী অন্যদিকে তাকিয়েই বলে, আপনাকে দেখে আমার রুচি নষ্ট করার ইচ্ছে ছিল না। কদিন পর বাচ্চার মা হবি, আর এখনো এত তেজ কোথা থেকে আসে তোর? সম্পর্কে আমি তোর কাকা হই, ভুলে গেছোস? আমি ভুলিনি কিছুই, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন আপনি আমাদের কাকা। তাই তো নিজের হিংস্র থাবা মেরেছিলেন সুযোগ বুঝে। সোনালি নরম ছিল, আর আমিও কিছুটা দুর্বল ছিলাম, কিন্তু পরি ছিল না। তাই তো পরির হাতেই আপনার পতন ঘটেছিল। আপনার অবস্থা দেখে আমার হাসি পায়। এখন শুধু আপনার ওই নোংরা চোখ দুটো উপড়ে ফেলা বাকি। তোর সাহস তো কম না, আমাকে শাসাস, ভয় দেখাস আমাকে। সেদিনের পুচকে মেয়ে, জিপ টেনে ছিঁড়ে ফেলবো, তোর বাপও কিছু বলবে না। পরির কলিজায় হাত দেবেন? এত বড় কলিজা আপনার। ওই কলিজায় তলোয়ার চালাতে পরির হাত কাঁপবে না। সাবধান, আপনাকে কিন্তু পরি ছেড়ে দেবে না। রূপালী আর কথা বাড়ালো না, ধীর পায়ে চলে গেল। আখির ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল রূপালীর দিকে। এই মুহূর্তে তার খুন করতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নিজের অদম্য ইচ্ছেকে মনের ভিতর কবর দিল। অন্দরে পা ফেলতেই ঘৃণায় চোখের পানি ফেলে রূপালী। নিজের আপন কাকা যে ওদের উপর লালসার হাত বাড়াবে, তা রূপালী গুণাক্ষরেও টের পায়নি। সময়টা ছিল রূপালীর বালিকা বয়সের। আফতাব যখন সবে জেসমিনকে বিয়ে করেছে। বাবার প্রতি তখনও ক্ষোভ জন্মায়নি রূপালীর। সে তখন ওসব বোঝে না। আখিরকে রূপালী খুব ভালো জানে। কাকা কাকা বলে গলা জড়িয়ে ধরত দেখা হলেই। সেই সুযোগটাই কাজে লাগালো আখির। হিংস্র থাবা দিল ছোট্ট কোমল ফুলের ওপর। কাকার আচরণ রূপালীকে অবাক করে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেদিন সোনালির কাছে সব বলেছিল। ছোট্ট রূপালীর মুখে আখিরের লালসার কথা শুনে কেঁদে ফেলেছিল সোনালি। তার নিজের সাথেও একই ঘটনা ঘটেছে। তারপর থেকে আখিরের ধারে কাছে ঘেঁষত না সে। আর এখন রূপালীর দিকে হাত বাড়িয়েছে শয়তানটা। সোনালি সেদিন অনেকক্ষণ আরশিতে নিজের প্রতিবিম্ব দেখেছিল। কি আছে এই সৌন্দর্যে, যার কারণে আপন মানুষ পর্যন্ত ছাড় দেয় না?
নিজের সুন্দর চেহারাকে একটা অভিশাপ মনে করে সে। তার সৌন্দর্যই পুরুষদের আকর্ষণ করে, তাকে কেউ ভালোবাসে না। কিন্তু কালোকেও তো কেউ পছন্দ করে না, তাহলে কি কালোও অভিশাপ? সোনালির মনে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ, কিন্তু আল্লাহ তো নারীদের স্থান সর্বোচ্চ করেছে, মায়ের পদতলে সন্তানের বেহস্ত রেখেছে। তাহলে তো নারীর মূল্য অনেক, কারণ প্রতিটি নারী একদিন মা হবে। তবে দুনিয়ার পুরুষ কেন মেয়েদের লালসার শিকার বানায়? অনেক কেঁদেছিল সোনালি, বারবার প্রার্থনা করেছিল আল্লাহ যেন ওর রূপ ফিরিয়ে নেয়, দরকার নেই এই সৌন্দর্যের। কিন্তু যেদিন আখির পরীর দিকে নিজের থাবা দিল, সেদিনই ওর কাল হয়ে দাঁড়ালো। সেদিনের পর কয়েক বছর পার হয়ে যায়। পরিসবে 6 শেষে 7-এ পা দিয়েছে। সোনালি আর রূপালী সবসময় পরীকে আখিরের থেকে দূরে রাখত। ওরা চাইতো পরী যেন এই ঘটনার সম্মুখীন না হয়, কিন্তু ভাগ্যবশত সেই একই ঘটনা পুনরাবৃত্ত করে আখির। পরী দৌড়ে গিয়ে খুশি মনে কাকার কোলে চড়ে বসে। পরীর সুন্দর কোমল দেহে লালসার হাত বিচরণ করতে বড়ই ভালো লাগলো আখিরের। কিন্তু পরী কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছোট্ট পরী বুঝে গেল আখিরের উদ্দেশ্য, তবুও সে চুপ করেই রইল। পরীর হাত টেনে আখির নিষিদ্ধ স্থানে রাখতেই পরী মুখ খিচে ফেলে, রাগটা মাথায় চড়ে বসে। আখির দেখতে পায় না পরীর লাল আভা ছড়ানো মুখখানা। হাতে চাপ প্রয়োগ করে পরী। এক ধ্যানে সামনের দিকে তাকিয়েই হাতের চাপ আস্তে আস্তে বৃদ্ধি করে সে। আখির ঘাবড়ে যায় পরীর কাজে, ঠেলে সরিয়ে দিতে চায় পরীকে, কিন্তু তার শক্তি সে হারিয়েছে। পরী এত জোরে তাকে ধরেছে যে আখির নিজের শরীরের ভর ছেড়ে দিল। এখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু পরী তাকে ছাড়ছে না। সে পরীকে কিছু বলতেও পারছে না। প্রথম দিকে সে পরীকে চর থাপ্পড় মেরেছে, ধারালো নখ দাবিয়েও দিয়েছে, কিন্তু লাভ হয়নি। এই মুহূর্তে পরী হিংস্র হয়ে গেছে, তাকে থামানো কষ্টকর। ওদিকে মুখ দিয়ে বুদবুদ বের হচ্ছে আখিরের। ঠিক তখনই ছুটে এলো পরীর 2 বোন, টেনে ছাড়িয়ে আনলো আখিরের থেকে। আখির মাটিতে গড়াগড়ি করতে লাগলো, কিন্তু পরী থেমে রইল না। ছুটে গেল রন্ধনশালায়, বটি নিয়ে আবারও দৌড়ে এলো। মেয়েকে এভাবে বটি নিয়ে ছুটে যেতে দেখে মালাও ছুটে গেল। সোনালি পরীকে টেনে ধরে, আর রূপালী বটিটা কেড়ে নিল। পরীকে এখন না থামালে সে খুন করেই দেবে। পরীর চিৎকারে জুম্মানকে কোলে নিয়ে ছুটে এলো জেসমিন। উপস্থিত ঘটনা দেখে সেও ঘাবড়ে গেছে, কি হয়েছে জানতে চাইছে। পরী গলা ছেড়ে বলে, আমাকে ছেড়ে দাও আপা, জানোয়ারের বাচ্চাকে আমি আজ খুন করেই ছাড়ব। ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমি পরী শান্ত হব না। মালা পরীকে টেনে 2 থাপ্পড় লাগালো, তারপর পরীকে নিয়ে ওর ঘরে আটকে রাখলো। জেসমিন খবর পাঠায় আফতাবের কাছে। আখিরের অবস্থা ভালো না, তাই তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেদিন সোনালি রূপালী প্রথম মায়ের কাছে সব খুলে বলে। এর আগে আখিরের হুমকির সম্মুখীনে পড়ে কাউকেই তারা কিছু বলেনি, কিন্তু আজ বলে দিচ্ছে। 2 মেয়েকে বুকে চেপে ধরে মালা, অশ্রু জলে বুক ভাসায়। সৌন্দর্য যে মালাকেও এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছিল। মা মেয়েরা যেন এক লালসার প্রাণী, যে সবাই থাবা মারে। তবে সেদিনের পর নিজের পুরুষত্ব হারায় আখির। ডাক্তারের অনেক চেষ্টায় প্রাণ ফিরে পেলেও নিজের পুরুষত্ব ফিরে পায় না, যার কারণে আখির আজও পরীর উপর খ্যাপা। আর পরীর মাথায় চাপা প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। প্রাণ চায় সে আখিরের। কিন্তু ওই ঘটনার পর থেকে মালা পরীকে নিয়ে আরও সচেতন হয়। মালা বুঝে যায় পরী আখিরের থেকে প্রতিশোধ তুলবেই। প্রয়োজনে আফতাবের উপর আক্রমণ করতেও পিছোপা হবে না। বাপ মেয়ের লড়াই থামাতে পরীকে ঘরবন্দি করে রাখে সে। কিন্তু সোনালি চলে যাবার পর আফতাব নিজেই সবাইকে অন্দরে বন্দি করে দেয়। কিন্তু এত বছর পরও প্রতিশোধের আগুন একটুও কমেনি পরীর। আখির ও পরীর প্রতি জন্মানো খুব যত্ন করে পুষছে। কখন যে চাচা ভাতিজার যুদ্ধ শুরু হয় তা এখন কেউই বুঝতে পারবে না, কারণ দুজনেই ঠান্ডা মাথার খিলাড়ি। দুপুরে খেতে বসে সায়ের পড়ল বিপদে। ডান হাতটাই পুড়িয়ে দিয়েছে পরী, এখন সে খাবে কিভাবে? সকালে 2 রুটি খেয়েছিল, বিধায় তেমন সমস্যা হয়নি।
কিন্তু এখন তো ভাত মেখে খেতে হবে। সায়ের পারল না খেতে। মালা সায়েরকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হইল সায়ের, খাও না কেন? ইতস্তত করে সায়ের প্লেটে হাত রাখতেই মালার চোখ পড়ল ওর হাতে। মৃদু চিৎকার দিয়ে মালা বলে উঠল, ও মা, হাতের এই অবস্থা হইল কেমনে? এখন খাবা কেমনে? সায়ের মাথা নিচু করে বলল, হারিকেনের সঙ্গে লেগে পুড়ে গেছে। একটু দেখা কাম করবা তো। আহারে, কতখানি পুইরা গেছে। আহো, আমি খাওয়াইয়া দেই। না বড় মা, আমি পারবো। কথা কইও না, তুমি তো আমার ছেলের মতোই। আমার সোনালিও তো তোমার বয়সেই আসিল। আমি খাওয়াইয়া দিতাছি।